পাঁচটা মরা মানুষের মাথা, পাঁচটা স্কাল পর পর সাজিয়ে রেখে পুজো হচ্ছে। মশাল জ্বলছে, একটা আলো আধারী পরিবেশ, প্রদীপ জ্বলছে, সে প্রদীপের আলো, মশাল জ্বলছে, সে মশালের আলো, ত্রিশূল গাঁথা আছে উঠোনের মধ্যে, ঢাক বাজছে উন্মাদের মতো, আর যিনি তান্ত্রিক পুরোহিত তিনি মন্ত্র আওড়াচ্ছেন, পুজো হচ্ছে। আমি বলছি এই 30শে চৈত্রর দিন প্রতি বছর যে হাজরা পুজো হয় বিভিন্ন জায়গায়, তার মূল আঙ্গিকটা আমাদের জেনারেশন, আমরা কিন্তু ছোটবেলায় এই পুজোটা দেখেছি এই শহরাঞ্চলেই, আমাদের বাড়ির আশেপাশেই। এখন শহরাঞ্চলে এই পুজোটার খুব বেশি প্রচলন নেই, উঠে গেছে অনেকটাই। গ্রামাঞ্চলে কিন্তু এখনও আছে, প্রত্যন্ত গ্রামাঞ্চল বা বিভিন্ন জায়গায় এই পুজো আছে। নীল পুজো যেটাকে আমরা বলি, নীল পুজোর দিন এই হাজরা পুজোর আয়োজন হয়। এখানে এই পুজোর যে মূর্তিটা হয়, সে মূর্তিটা অর্ধেক হর, অর্ধেক পার্বতী, অর্থাৎ অর্ধেক শিব, অর্ধেক পার্বতীর, এই হরগৌরীর মূর্তি বলা হয়, সেটাকে রেখে পুজো হয়। মরা মানুষের মাথার কথা বলছিলাম, আমরা দেখেছি তাই বলছি। এই চৈত্র মাস পড়লেই ঢাক নিয়ে লাল শালু কাপড় পরে বেশ কিছু ছেলে ছোকরা তারা পাট ঠাকুর কাঁধে নিয়ে এই বিভিন্ন বাড়ি বাড়ি যায়, পাট ঠাকুরকে বিভিন্ন বাড়িতে বাড়িতে নিয়ে যায়। সেখানে পাট ঠাকুরকে বসানো হয়, তার ছোট্ট করে একটা আরাধনা হয়, একটা সুন্দর গানও হয়। তারপর নির্দিষ্ট দিনে অর্থাৎ 30 তারিখে আসল আয়োজন হয়। সেখানে যিনি মূল তান্ত্রিক থাকেন তিনিই বলা যায় মূল পুরোহিত। তবে এই পুজোর আলাদা পুরোহিতও থাকেন, কিন্তু মূল আসল পুজো করবেন কিন্তু তান্ত্রিক। কি করা হয়, এই 30শে চৈত্রর দিন সন্ধেবেলা থেকেই সাজো সাজো রব ওঠে এবং যেই বাড়িতেই পুজো হবে সেই বাড়িতে প্রতিমানন করা হয়, তারপর পুজো চলে। আমরা যে সময় দেখেছি সে সময় কিন্তু এত আলো ছিল না, এত বৈদ্যুতিক আলোর ব্যবস্থা ছিল না, রাস্তায় স্ট্রিট লাইট ছিল না বললেই চলে। তাই এটা আলো আধারি পরিবেশ, এবং প্রতিটা বাড়িতে তখন গাছগাছালিতে ভর্তি। ফলে এই একটা আলাদা রকম অনুভূতি ছিল সেই সময়টা। বাড়ির থেকে বড়রা বলতো যে এই সময় বাড়ির থেকে বেশি বেরোবি না। আজ ওরা কিন্তু ভূত প্রেত ছেড়ে দেয়, অর্থাৎ যারা তান্ত্রিক মতে, তান্ত্রিক সাধনায় বা তন্ত্র সাধনায়, বা যারা ওঝা, যারা ঝাড়ফুঁক টুকটাক করে, যারা এই ভূত প্রেত পিশাচ এই সমস্ত নিয়ে একটা ধারণার ভাবনা জাগ্রত করে, তারা নাকি ওই দিন তাদের যে ভূত বা প্রেত আছে তাদেরকে নাকি ছেড়ে দেয় এবং তারপর আবার পরের দিন তারা তাদেরকে আঁকড়ে ধরে। অর্থাৎ এই দিনটাতে নাকি ভূত প্রেত সব ছাড়া থাকে, তাই বাড়ি থেকে বেরোনো বন্ধ। যাই হোক, একটা সাসপেন্স, একটা রহস্যময় বাতাবরণ পরিবেশ আমাদের মধ্যে তৈরি করে দেওয়া হয়। কিন্তু ওই সন্ধেবেলার আকর্ষণটা ছিল সম্পূর্ণ আলাদা। ঠিক সন্ধেবেলা পুজো শুরু হবে, তার আগেই ওই তান্ত্রিক গিয়ে শ্মশানে এই 5টা মাথা, অর্থাৎ 5টা মরা মানুষের স্কাল, করটি, সেটা সাজিয়ে রেখে আসতেন। শুনেছিলাম এটা নাকি লাইসেন্স প্রাপ্ত, আদৌ কতটা কি আমি জানতাম না। যাই হোক, তারপর যে সন্ধ্যা লাগতো, সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে পুজো শুরু হলো আর ঢাক বাজা শুরু হলো। সেই ঢাকের একটাই তাল ছিল, প্রতি বছর দেখতাম ওই এক তালে ঢাক বাজছে, একটা কাঠি ওই দিক থেকে ওদিক পড়ছে না। 3টে ঢাক থাকতো, 3টে ঢাক র্যান্ডামলি বেজে যাচ্ছে, বাজছে তো বাজছে, পুজো চলছে। যিনি তান্ত্রিক তিনি মশাল হাতে নিয়ে পুজো করছেন, মশাল গিরে দেওয়া হলো উঠোনের মধ্যে, উঠোনের সামনে মন্দির, সেখানে পুজো হচ্ছে। তারপর 5 জন ছেলে, যুবক, মূলত যারা এই পাট ঠাকুর নিয়ে যেত বাড়ি বাড়ি, তাদের মধ্য থেকেই 5 জন তাদেরকে বেছে নেওয়া হয়েছে আগের থেকে। সে 5 জনকে আনা হলো। তারা ওই দিন খুব সম্ভবত উপবাস করে থাকেন। তো এটা তন্ত্র সাধনার দিক একটা। তারা লাল শালু কাপড় পরা, খালি গা, মাথায় লাল ফেটটি আর লাল সিঁদুর। তারা হাঁটু গেড়ে, যেমন নীল দেওয়ান হয় সেরকম করে উঠোনের মধ্যে বসে পড়লেন মন্দিরের সামনে। ওদিকে 2টো মশাল জ্বলছে, সামনে ত্রিশূল পোতা। মানে অ্যাম্বিয়েন্সটাই সম্পূর্ণ রকম আলাদা ছিল। ওটা আমি ঠিক বলে বোঝাতে পারছি না,
এদিকে ঢাক বাজছে। তো তারপর যিনি তান্ত্রিক তিনি মন্ত্রতন্ত্র পড়ে কিসব করে টোরে তাদের কাছে এলেন, এসে মন্ত্রপুত জবা ফুল তাদের মুখে গুজে দিলেন। তারপর ঢাক বাজছে, ঢাক বাজছে, ঢাক বাজছে, এবং ওদের সামনে কতগুলো কাঠের দা, মানে কাঠের তলোয়ারের মতো, সেগুলো রাখা হলো। একজনের হাতে থাকতো সত্যিকারের দাও, একজনের হাতে লোহার দাও আর কি, লোহার খড়গের মতো থাকতো একটা, এবং সেটা সামনে রাখা থাকতো মাটির মধ্যে। ওরা নীল ডাউন হয়ে বসে আছে আর দুলছে দুলছে, ঢাকের বাদ দিয়ে দুলছে, ঢাকের বাদ দিয়ে বাজছে, দুলছে। আর ওদের কানে ওই যিনি তান্ত্রিক তিনি কিসব বলছেন আর মন্ত্রপুত জল ছিটিয়ে দিচ্ছেন। যাই হোক, করতে 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 জানি না এটা কী করে হলো, হিপনোটাইজ করলো না কি করলো, হঠাৎ ওরা জেগে উঠলো, জেগে উঠে দাঁড়িয়ে পড়লো। তারপর হাতের সামনে দাওটা বা তরোয়ালটা তুলে নিল, নিয়ে ঢাক তখনও বেজে যাচ্ছে, ঢাক বাজছে, ঢাক বাজছে, ঢাক বাজছে। তারপরে উন্মাদের মতো ওই মন্দিরটাকে চক্কর কাটতে লাগলো। 3 বার চক্কর কাটার পরই ওই দাও হাতে নিয়ে, কিন্তু দাও হাতে নিয়ে ওরকমভাবে তারা চক্কর কাটছে। আর ঠিক তারপরেই যিনি তান্ত্রিক তিনি একটা জল ছুড়ে দিয়ে বললেন যা, এবং তখন তারা রাস্তাতে দৌড় ওই দাও নিয়ে। বড়রা বলতেন বাড়িতে আমাদেরকে যে হাজরা চালান দিল, কথাটা তাই হতো, হাজরা চালান দিল। তো যাই হোক, এবং ওরা ওই হাতে দাও, কাঠের দাও, 4 জনের কাঠের দাও, 1 জনের সত্যিকারের দাও, ঘোরাতে 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 রাস্তা দিয়ে ছুটছে 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 ছুটছে। এবার ঢাকেরটা একটা অদ্ভুত বিষয় ছিল। 3টে ঢাকের কথা বললাম, একটা ঢাক ওখানেই স্টে হয়ে গেল, মানে ওই মন্দিরের সামনে বাজছে, আর 2টো ঢাক ওদের পেছনে দূর। তার মধ্যে একটা ঢাক গেল যার হাতে মেন দাওটা ছিল, অরিজিনাল যেটা লোহার দাও বলতাম সেটা, আর বাদ বাকি জনের পিছনে আরেকটা ঢাক ধরো। ঢাকি কিন্তু ঢাক কাঁধে নিয়ে বাজাতে বাজাতে ছুটছে ছুটছে ছুটছে, ওরাও ছুটছে ঢাকেও ছুটছে, ওরাও ছুটছে ঢাকেও ছুটছে। এরকম একটা অ্যাম্বিয়েন্স। রাস্তাঘাট ফাঁকা করে দেওয়া হয়েছে। হ্যাঁ, অবশ্যই তখন কিন্তু রাস্তাঘাটে এত জ্যাম, এত লোকজন ছিলই না, ছিল না বললে ছিলই না। আর তাছাড়াও সবার মধ্যে একটা ভয় বলবো না, একটা পরিবেশ ধারণা তৈরি করে দেওয়া হতো যে হাজরা চালান দিলে এখন বাইরে বেরোনো যাবে না, তাই বেরোতেও না, কেউ বেরোতোই না, লোকজন প্রায় ফাঁকা। ওই অবস্থাটা ছুটতে 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 চলে গেলো শ্মশানে। শ্মশানে ওখানে চিতার পাশে স্কাল রাখা আছে, মরার মাথা। সেখানে গিয়ে তারা ওই মরার মাথা তুলে নিল। মরার মাথা তুলে নিয়ে ভাবুন, বিকট গন্ধ। হ্যাঁ, মরার মাথার মধ্যে কোনো মাংস থাকতো না, ওরা পরিষ্কার করা থাকতো, তবুও বিকট গন্ধটা তুলে নিল। মুখে কিন্তু মন্ত্রপুত জবা ফুল, হাতে দা। তারপর ওটা নিয়ে তারা ছুটছে, ছুটতে ছুটতে ঢাকে কিন্তু তার পিছন পিছন যাচ্ছে ছুটতে ছুটতে। এবার ওই শ্মশান থেকে বেরিয়েই ছিটকে চলে গেল কোথায় তারা, এবং তারপর আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিক ওদিক এদিক ওদিক ছুটছে। কিছুক্ষণ পর ওই 4 জন যাদের হাতে কাঠের দা ছিল তারা ওই মরার মাথার মধ্যে ওই কাঠের দাও দিয়ে বাড়ি দিচ্ছে, আর ঠকাস ঠকাস করে আওয়াজ হচ্ছে। সেটা করতে 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 তারা চলে আসছে মন্দিরের দিকে। কিন্তু মেইন দাও যার হাতে আছে তাকে আর খুঁজে পাওয়া যায় না, সে কোথায় গেল কোথায় গেল। এবং অদ্ভুত বিষয়, আমরা অবাক হয়ে দেখতাম যে যিনি তান্ত্রিক তিনি কিন্তু সাধনায় বসে আছেন, এক মনে ধ্যান করছে, তার কোনো চিন্তা নেই যে কোথায় তারা গেল। হাতে স্কাল, মরা মানুষের মাথার খুলি, আরেক হাতে দাও, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা কোথায় গেল সে, কারণ সে তো হিপনোটাইজের মতো হয়ে আছে, তার কোনো সেন্স নেই বললেই চলে। যাই হোক, তারপরে সে আর ঢাকি যে সে কিন্তু ঠিক ওই ঢাক বাজিয়ে যাচ্ছে বাজিয়ে যাচ্ছে বাজিয়ে যাচ্ছে, মানে ওদের পেছনে ওই ঢাকের বাজনা শুনে 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 ওরা পথ নির্দেশ। অনেকক্ষণ পরে তারা ফিরে এলো, ওই হাতে বড় মানুষের মাথা আর দাও ঘুরছে ঘুরছে ঘুরছে, করতে 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 তারা চলে এলো। চলে এসে আবার ওই একইভাবে ধুমধাম করে ঢুকে গেলে ভেতরে, ঢুকিয়ে নিয়ে মানে দানবীয় উল্লাস করতে করতে ধরাম করে গিয়ে পড়ে গিয়ে মাথার খুলটা একদিকে গড়িয়ে গেল, দাওটা একদিকে গেল, ওরা উপর হয়ে পড়ে থাকলো সেন্সলেসের মতো। প্রায় 5 মিনিট থেকে 10 মিনিট ওরকম পড়ে আছে। তান্ত্রিক উঠে দাঁড়ালেন, তার পুজো অনেকটাই শেষ। তিনি জল তুললেন, মন্ত্রপুত জল, সেটা গিয়ে ছিটিয়ে দিলেন। অদ্ভুত ম্যাজিক, জল ছিটানোর সঙ্গে সঙ্গে তারা জেগে উঠল, যেন তারা ঘোরের থেকে কেটে উঠলো। বুঝতেই পারছে না কি হয়েছে, চোখ ডলছে, ক্লান্ত শ্রান্ত শরীর। ওদেরকে ধরে ধরে নিয়ে
বারান্দায় বসানো হলো, তারপর তো শরবত খাওয়ানো হলো, ওদের পরিচর্যা চললো। এবার ওই স্কালগুলিকে নিয়ে তান্ত্রিক আবার বসালেন এবং তার আসল পুজো শুরু করলেন, অর্থাৎ হাজরা পূজা শুরু হলো। এর মধ্যে বিজ্ঞান ভিত্তিক কি, যুক্তি কি, আদৌ কি এগুলা ঘটতো, আদৌ এগুলোর মধ্যে কতটা সত্যতা ছিল, মানে এই যে মন্ত্রপুত জল বা এই যে মুখে মন্ত্রপুত জবা ফুল গুজে দেওয়া ইত্যাদি ইত্যাদি, এগুলোর মধ্যে আমরা তখন ঢুকতে যাইনি। এবং আজও এইটাকে, এই মিথটাকে ভাঙছি না। তার কারণ হচ্ছে ওটা আমাদের ছেলেবেলার একটা স্মৃতি, আমরা ওটাকে বুকে নিয়ে চলছি। তবে ঘটনা একদম ঠিক, যা চোখে দেখেছি তাই বলছি, মানে আঁখো দেখা হাল जिसको বলতে একদম প্রত্যক্ষ করেছি এটা। পূর্ব অরবিন্দনগর নিবাসী যারা আছে তারা অনেকেই এই বিষয়টা দেখে থাকবেন, যারা প্রাচীন লোক, পুরনো লোক, তারা আরো ভালো বলতে পারবেন। যাই হোক, এবার শুরু হলো পুজো। পুজো চলছে, ঢাক বাজছে, পুজো হচ্ছে। করতে 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 সবাই যে যার মতো, আমরা এই পুজো দেখতে কিন্তু প্রচুর ভিড় হতো, ওইখানটাতে প্রচুর লোক আসতো। তারপরে যে যার বাড়ি চলে গেল, তখন তো 9টা বাজলে মানে অনেক রাত্রি, বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে বড়রা বলতো ঘুমিয়ে পড়, আজকে বেশি রাত্রি জাগবি না। আমরা ঘুমিয়েই পড়তাম। তো তারপর অদ্ভুতভাবে ঠিক রাত 12টা যখন বাজে, এই 12টাকে তন্ত্র সাধনায়, এই রাত 12টাকে তন্ত্র সাধনা একটা বিশেষ মাহেন্দ্রক্ষণ ধরা হয়। কেন ধরা হয় আমি জানি না। ঠিক রাত 12টার সময় পুজো কমপ্লিট। এবার তান্ত্রিক এবং যিনি পুরোহিত আছেন, পুরোহিত আর ঢাকি, এই 3 জন, তারা ওই স্কালগুলিকে একটা টুকরির মধ্যে ভরলেন বা ব্যাগের মধ্যে ভরলেন, আর পুজোর সামগ্রী নিয়ে চললেন শ্মশানে। অদ্ভুত বিষয় এখানে উল্লেখ করব আমি, প্রতি বছর আমরা দেখতাম ঠিক ওই টাইমটাতে একটা ঝড় উঠত, খুব বিরাট মাপের ঝড়, সাইক্লোন তা বলবো না, কিন্তু জোরে হাওয়া বইছে। 2-1বার আমি সাহস করে বাড়িতে বড়দের না জানিয়ে এই টয়লেটে যাওয়ার ছুতো দিয়ে বেরিয়েছিলাম এবং দেখেছি দৃশ্যটা, অদ্ভুত দৃশ্য। তাই আজকে বলছি, কিছুই নয়, হাওয়া হচ্ছে জোরে, রাত 12টা বেজে গেছে। যিনি তান্ত্রিক তিনি হাতে একটা মশাল আর এক হাতে ব্যাগ। পরে জেনেছিলাম ওই ব্যাগের মধ্যে স্কালগুলো আছে। এই মশাল আর এক হাতে ব্যাগ, আর এই ব্যাগের হাতের সঙ্গে রাখা আছে তার হাতে ত্রিশূল তিনি কখনোই কাটছেড়া করেন না। যাচ্ছে, আর পেছনে ঠাকুরমশাই যিনি, তার মাথার মধ্যে ছোট্ট একটা ডালি, তার মধ্যে পুজোর সামগ্রী, আর পেছনে ঢাক। 3 জন যাচ্ছে। ওই যে দৃশ্যটা আমি ভুলবো না। তার কারণ যিনি তান্ত্রিক তার তো বড় বড় চুল, তখন অনেকেই বড় বড় চুল থাকতো, হ্যাঁ, বিরাট বিরাট চুল, লম্বা চেহারা বলতে গেলে, মাথায় তিলক এবং লাল শালু কাপড় পরা, গায়েও লাল কাপড়, পুরোটাই একটা মানে তন্ত্র সাধনার একেবারে পারফেক্ট ড্রেস আপ বলবো আর কি, যাকে বলা যায়। তো সেটা নিয়ে উনি সামনে মশাল, রাস্তাঘাট ঘুটঘুটে অন্ধকার, তখন স্ট্রিট লাইট ছিলই না, এবং ঘুটঘুটে অন্ধকার মধ্যে ওই মশালের আলো নিয়ে তিনি যাচ্ছেন, আর হাওয়াতে তার চুলটা উঠছে, মশালের আলোতে তার মানে মুখটা যেন লাল থমথমে দেখাচ্ছে। পিছনে ঠাকুর মশাই মানে পুরোহিত মশাই, গোবেচারা ঠাকুর মশাই পুরো তিনি যাচ্ছেন পুজো করতে, আর ঢাকি। এইভাবেই তারা রাত 12টা বাজে 30শে চৈত্রর দিন শ্মশানে গেলেন। তবে শুনেছি ওই সময় তিনি শ্মশানে গিয়ে একাই ওই স্কাল রেখে তন্ত্র সাধনায় বসেন। তারপর 31শে চৈত্র আমরা জানি কি হয়, বিভিন্ন জায়গায় চড়ক হয়। এই চড়কের মধ্যে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করি, চড়ক গাছ, সেই গাছটাও সে কবেকার গাছ, ওই বাঁধন দেওয়া, আর তার মধ্যে যাকে পিঠে বর্ষি গাঁথানো হয়, কি অদ্ভুতভাবে আমাদের শরীরে একটা পেরেক ঢুকলে পরেও একটা আমাদের যন্ত্রণা চিৎকার করে উঠি। যদি কোথাও সেলাই কেটে গেলে সেলাই করতাম, বলি যে একটু অ্যানেস্থেসিয়া করে দিন বা একটু জায়গাটাকে একটু অবশ করে নিন, কিন্তু ওখানে কিভাবে অবশ করলো, কোনো মেডিসিন নাই, কিছু নেই, অদ্ভুতভাবে পিঠের মধ্যে বর্ষি গেঁথে দিল, এবং সেই বর্ষি দিয়ে গোটা মানুষটা ঝুলছে হ্যাঙ্গিং, তারপর ঘুরছে, ঝোলা শুধু নয় ঘুরছে। ওরকম ভাবে যারা সায়েন্স জানেন তারা ভালো করে বুঝবে যে যখন কোনো জিনিস ঘোরে তখন বাইরের দিকে ছিটকে যাওয়ার আরেকটা বল তৈরি হয়, অপকেন্দ্র বল,
সে অপকেন্দ্র বলে ও ছিটকে যাওয়ার কথা, কিন্তু পিঠের মধ্যে গেঁথে থাকা ওই বড়শিটা ওকে আটকে রেখেছে, চামড়াটা বা ওই মাংসপেশিটা আটকে রেখেছে। সায়েন্স কি বলবে? অবশ্যই এর পেছনে সায়েন্স আছে, বিজ্ঞান আছে, যুক্তি আছে। নাই বা জানলাম এই যুক্তিটা, যে মিথ, যে ভাবনা ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি, সে মিথটা ভাঙতে চাই না। নমস্কার, একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করলাম। আজকের জেনারেশন জানলই না, পেলই না ওই অ্যাম্বিয়েন্সটা, ওই ঘটনাটা, ওই বিষয়টা। আমরা খুব ভাগ্যবান যে আমরা পেয়েছি। ভালো থাকবেন সবাই। সবাইকেই শুভ নববর্ষের অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা জানাই। ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।